নমস্কার, আমি সুদীপ্তা। এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইন্সে। কোচবিহারে শুভেন্দুর গাড়ি ভাঙচুর ঘিরে উত্তেজনা, কাঠগড়ায় শাসক দল। সেবক রংপুর রেল প্রকল্পে ভূমিধস, ভেঙে পড়েছে রবিছড়ায় 7 নম্বর টানেলের দেয়াল, এলাকায় চাঞ্চল্য। এক হাঁটু জল পেরিয়ে স্কুল যাত্রা, সমস্যার সমাধান না হলে স্কুলের তালা ঝুলিয়ে দেওয়ার হুঁশিয়ারি অভিভাবকদের। এবার আসছে বিস্তারিত সংবাদে। কোচবিহারে শুভেন্দু অধিকারীর গাড়ি ভাঙচুরকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ালো, কাঠগড়ায় তৃণমূল। অবশ্য অভিযোগ অস্বীকার করেছে শাসক দল। মঙ্গলবার কোচবিহারের খাগড়াবাড়ি এলাকায় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কনভয় ঘিরে ঘটে চাঞ্চল্যকর ঘটনা। অভিযোগ, তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা আগে থেকেই কালো পতাকা হাতে ওই এলাকায় জড়ো হন। শুভেন্দুর গাড়ি আসতেই বিক্ষোভ ওঠে চরমে, শুরু হয় লাঠি দিয়ে আঘাত, পাথর ছোড়ার ঘটনা, যার ফলে শুভেন্দু অধিকারীর গাড়ির পিছনের কাঁচ সম্পূর্ণ ভেঙে যায়। এমনকি তার কনভয়ে থাকা পুলিশের একটি গাড়িও ভাঙচুরের শিকার হয় বলে অভিযোগ। এই ঘটনার মুহূর্তে উত্তেজনা ছড়িয়ে পড়ে খাগড়াবাড়ি জুড়ে। বিজেপির পক্ষ থেকে সরাসরি অভিযোগের আঙুল তোলা হয়েছে তৃণমূলের দিকে। তাদের দাবি, পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে যাতে বিরোধী দলনেতাকে কোচবিহারে প্রবেশ করতে বাধা দেওয়া যায়। এদিন শুভেন্দু অধিকারী পুলিশ সুপারের সঙ্গে সাক্ষাৎ করতে কোচবিহার আসেন, কিন্তু তার গাড়ি খাগড়াবাড়ি পৌঁছতেই ঘটে এই ঘটনা। এদিকে নিরাপত্তার মধ্যে দিয়ে কনভয় পৌঁছে যায় বিজেপির জেলা কার্যালয়ে। শাসক দলের বক্তব্য, তৃণমূলের কর্মীরা কেবল কালো পতাকা দেখিয়ে শান্তিপূর্ণ বিক্ষোভ করছিলেন। ভাঙচুর বা হামলার অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। সব্যসাচী মজুমদারের রিপোর্ট। শুভেন্দু অধিকারীকে ঘিরে অভিনব প্রতিবাদী আন্দোলন। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সফর ঘিরে মঙ্গলবার জলপাইগুড়িতে দেখা গেল অভিনব প্রতিবাদের ছবি। পাহাড়পুর জাতীয় সড়ক সংলগ্ন এলাকায় তৃণমূল ছাত্র পরিষদ শুভেন্দু অধিকারীর উদ্দেশ্যে কটাক্ষপূর্ণ স্লোগান তুলে প্রতীকী কর্মসূচি পালন করে প্রতিবাদ জানায়। টিএমসিপি কর্মীদের অভিযোগ, জাতীয় সড়ক দিয়ে শুভেন্দু অধিকারীর কনভয়ে যাওয়ার ফলে অপবিত্র হয়েছে সেই রাস্তা, আর সেই রাস্তা পবিত্র করতে গোবর জল আর গঙ্গা জল দিয়ে ধোয়ার ব্যবস্থা করেন তারা। ঘটনাস্থলে উপস্থিত রাজ্য তৃণমূল ছাত্র পরিষদের সদস্য দেবজিৎ সরকার জানান, চোর চোর চোর, শিশির বাবুর ছেলেটা, এই স্লোগান তুলে তারা প্রতিবাদে মুখর হন। পাশাপাশি দেবজিৎ সরকারের দাবি, শুভেন্দু অধিকারী সফরে বিজেপির কোনো স্থানীয় নেতা কর্মী তাকে স্বাগত জানাতে আসেননি। কারণ হিসাবে তিনি বলেন, তৃণমূল ছাত্র পরিষদের উপস্থিতি এবং প্রতিবাদে বিজেপির নেতা কর্মীরা ভয় পেয়েছেন, তাই প্রকাশ্যে আসতে সাহস পাননি। এক খ্যাতনামা চোর ডাকাত শুভেন্দু অধিকারী জলপাইগুড়ি দিয়ে কুচবিহারের দিকে গেলেন। আমরা তাকে অভদ্রতা জানালাম, চোর চোর চোরটা, শিশিরবাবুর ছেলেটা, চোর চোর চোরটা, মোদিবাবুর ছেলেটা বলে, এবং জয় বাংলা স্লোগান দিলাম। সে ভয়ে পালিয়ে গেল। আপনারা সকলেই দেখলেন, দাঁড়ানোর মতো দৃষ্টান্ত সে দেখাতে পারলো না। আমাদের তৃণমূল ছাত্র পরিষদের সৈনিকেরা এবং পাহাড়পুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সৈনিকেরা এখানে দাঁড়িয়েছিল, আমাদেরকে দেখে ল্যাচ গুটিয়ে পালিয়ে গেছে। তারা বাংলা দখল করবে বলছে, তৃণমূল ছাত্র পরিষদের সাথে ভয় পায়, তারা কি বাংলা দখল করবে? প্রতিবাদটা কি তোমাদের? প্রতিবাদ কি? একটা চোর এসছে উত্তরবঙ্গের মাটিতে, জলপাইগুড়ির মাটিতে, এই পবিত্র মাটিকে কুলুষিত করেছে। আমরা এখন, আপনারা দেখতে পারবেন, এখন আমরা গোবর দিয়ে আমরা এই এলাকাকে পবিত্র করবো, গঙ্গা জল ছিটিয়ে এই এলাকাকে পবিত্র করবো। আমরা এই এলাকা দিয়ে চোর বয়ে গেল, চোরের আগমন হয়েছে এই এলাকা দিয়ে, তাই আমরা তাকে বিজেপি নেতা কর্মীদের দেখতে পেলেন আজকে সম্বর্ধনার জন্য? কোথায় রাখবে তারা? তৃণমূল ছাত্র পরিষদের কাছে ভয় পায়, সংবর্ধনা কোথা থেকে দেবেন? আমরা এতদিন দেখেছি যে জলপাইগুড়ি জেলার উপর দিয়ে কোনো নেতা গেলে তা থেকে সংবর্ধনা দেয়। তৃণমূল ছাত্র পরিষদ রাস্তায় রয়েছে, কোনো নেতা নেই, কোনো বিজেপির কোনো কর্মী নেই, রাস্তায় কেউ নেই, শুধু তৃণমূল ছাত্র পরিষদ। সমগ্র জেলা জুড়ে প্রত্যেকটা মোড়ে মোড়ে তৃণমূল ছাত্র পরিষদ আজকে তাকে অভ্যর্থনা জানাচ্ছে চোর চোর চোরটা বলে। ধীমান রায়ের রিপোর্ট। সেবক রংপুর রেল প্রকল্পে আরও একটি ভূমিধসের ঘটনা ঘটল। কালিম্পং জেলার বাজার এলাকায় রবিছড়ায় 7 নম্বর টানেলের দেওয়াল ভেঙে পড়েছে। তবে এই ঘটনায় এখনো কোনো হতাহতের খবর নেই। প্রাথমিকভাবে জানা গিয়েছে টানা ভারী বৃষ্টিপাতের কারণেই ভূমিধস। রেল প্রকল্পের দায়িত্বে থাকা কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি মূল্যায়ন করছেন। রেলওয়ে সূত্র জানিয়েছে, আবহাওয়া স্বাভাবিক হওয়ার পরে মেরামতির কাজ শুরু হবে।
উল্লেখ্য, সেবক রংপো রেল প্রকল্পে পাহাড়ি অঞ্চলে অনেক টানেল আছে। বর্ষাকালে এই টানেলগুলিতে ধসের সম্ভাবনা সব সময়তেই থাকে। তবে এই দিনের ঘটনায় বড় দুর্ঘটনার কোনো খবর নেই। এক হাঁটু জল পেরিয়ে স্কুল যাত্রা, সমস্যার সমাধান না হলে স্কুলে তালা ঝুলিয়ে দেওয়ার হুঁশিয়ারি অভিভাবকদের। জলপাইগুড়ি সদর ব্লকের বিবেকানন্দ পল্লীর বালাপাড়া তিস্তাচর স্টেট প্ল্যান্ট প্রাথমিক বিদ্যালয়ের চিত্র মঙ্গলবার একেবারেই ব্যতিক্রমী। টানা কয়েকদিনের লাগাতার বৃষ্টিতে স্কুল চত্বর এবং মাঠে জমেছে এক হাঁটুরও বেশি জল। ফলে প্রতিদিন সেই জল পেরিয়ে স্কুলে যেতে হচ্ছে ছোট ছোট পড়ুয়াদের। শুধু তাই নয়, শিশুদের কোলে নিয়েও অভিভাবকদের যেতে দেখা যাচ্ছে। জমা জলের কারণে নিত্যদিন ভিজে যায় পড়ুয়াদের জামা কাপড়। অনেক সময় আবার পিছলে পড়ে চোটও পায় তারা। অভিভাবকদের অভিযোগ, স্কুলে পর্যাপ্ত নিকাশির ব্যবস্থা নেই। বৃষ্টির জল বেরোতে না পেরে জমে থাকছে মাঠ আর স্কুলের চারপাশে। এতে ছোটদের স্বাস্থ্যের ঝুঁকি তো থাকছেই। জ্বর, সর্দি, কাশি নিয়মিত লেগে আছে। দীর্ঘদিন ধরে সমস্যার সম্মুখীন হলেও সমাধানের উদ্যোগ নেওয়া হয়নি। অভিভাবকরা স্কুল প্রাঙ্গণে জড়ো হয়ে এর প্রতিবাদ জানান। তাদের পক্ষ থেকে মধুমিতা সরকার কি বললেন শুনুন। সমস্যা হচ্ছে আমাদের স্কুল মাঠে এই যে প্রচন্ড জল জমে যাচ্ছে, হাঁটু অবধি বাচ্চারা স্কুলে আসতে পারছে না, খুবই অসুবিধা হচ্ছে। তারপরে হচ্ছে জলটা যে সাপ্লাই হবে সেরকম কোনো সুব্যবস্থা নেই। এখানে যে কালভার্ট ছিল, কালভার্টটা আটকে গেছে। হাইড্রেনটা যদি থাকতো তাহলে জলটা ওদিক দিয়ে পাস হয়ে যেত। যেহেতু জলটা পাস হচ্ছে না, সম্পূর্ণ জল এই স্কুলের মাঠে এসে জমায়েত হচ্ছে। ওই জমায়েত হওয়ার ফলে আমরা যারা গার্জিয়ান তারা বাচ্চাদের নিয়ে ঠিকভাবে স্কুলে আসতে পারছি না। এবার ঘটনা হচ্ছে, যদি আমরা স্কুলেই বাচ্চাদেরকে নিয়ে না আসতে পারি তাহলে তারা শিক্ষা প্রদান কি করে পাবে? ঠিকঠাক পাবে না নিশ্চয়ই। এবার আমরা যদি স্কুলে আসতে না পারি, বাচ্চারা স্কুলে না আসলে কিছু শিখতে পারবে না। স্কুলে আসলেও সমস্যা হচ্ছে। ঘটনা হচ্ছে, এত জলের মধ্যে কি করে স্কুলে আসবো বলুন? আসলে এই যে জল কাদাচ্ছেন, যে এই যে কালকে একটা বাচ্চা পড়ে গেছে স্লিপ কেটে, আর একটু হলে মাথাটা ফেটে যেত। এরকম গার্জিয়ানরা স্কুলে পাঠিয়ে কিভাবে ঠিকঠাক বাড়িতে বলুন তো কিভাবে থাকবে? সমস্যাটা মিটছে না কেন? সমস্যাটা মিটছে না। 2-3 বছর থেকে তো লিখিত জমা দিচ্ছে, কোনো ব্যবস্থায় নিচ্ছে না। কিন্তু আমরা চাই এবার কোনো পদক্ষেপ নিতে হবে। যদি না হয় বললে হবে না, আমরা গার্জিয়ানরা সবাই আছি, কোনো পদক্ষেপ নিতে হবে, নাহলে আমরা স্কুল বন্ধ করে দেবো। স্কুলে আমরা কোনো শিক্ষককে ঢুকতে দেবো না, কোনো ছাত্র আসতে দেবো না। আমরা গার্জিয়ানরা সবাই একদম আন্দোলন করবো, এই রাস্তায় দাঁড়িয়ে থাকবো, কাউকে স্কুলে আসতে দেবো না যতদিন কোনো পদক্ষেপ না হবে। এদিকে স্থানীয় পঞ্চায়েত সদস্যা জয়া সরকার বিশ্বাস বলেন, দেখুন, এই জল তো নতুন না, কিছুদিন ধরেই এই জমা জল ভীষণ ভোগান্তিতে পড়তে হচ্ছে আমাদের বাচ্চাদের। তারা স্কুলে আসতে তাদের সমস্যা হচ্ছে। কালকে 2-3 জন বাচ্চা পড়েও গেছিল এই জলের মধ্যে। প্লাস এখন যেহেতু বর্ষাকাল, এই ডেঙ্গুর প্রভাবটা বেশি, আর জমা জল আর জঙ্গল ঝোপঝাড়ে তো ভর্তি। তো এটার জন্য আমরা অ্যাপ্লিকেশন করেছিলাম যাতে এই ঝোপঝাড়গুলো পরিষ্কার করা হয়, সেটাও করছে না প্রশাসন, কোনো উদ্যোগই নিচ্ছে না। তো ভীষণ ভোগান্তিতে পড়তে হচ্ছে। আজকে এই জামা কাপড় ভিজে অবস্থা থাকলে বাচ্চাদের জ্বর, সর্দি, কাশি এসব হচ্ছে। তো হ্যাঁ, জমা জলটা এবার পাশে যে ড্রেন আছে তার মুখগুলো পুরো বন্ধ। এবার সেই মুখগুলো খুলে দিলে হয়তো জলটা বের হয়ে যাবে, যেহেতু মুখগুলো খুলছে না। হ্যাঁ, আমরা আমাদের তরফ থেকে আমরা কিভাবে করব? আমরা অঞ্চলকে জানাবো, আমরা বারবার চিঠি দিয়ে তাদের জানিয়েছি, বিডিওকে জানিয়েছি, ডিএমকে জানিয়েছি, কিন্তু কোনো কাজ হচ্ছে না। সমস্ত রিসিপ্ট কপিগুলো আমাদের কাছে আছে। কালকে আমার এক তৃণমূলের ভাই এখানে দাঁড়িয়ে বলছিলেন যে মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় আজকে আমাদের এই জল, এই কথা বলছিলেন। তো আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে এই কথাই বলবো যে মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় যে এই জল, যাতে খুব দ্রুত এই জলটাকে বের করার ব্যবস্থা করা হয়, এই অনুরোধই রাখবো প্রশাসনের কাছে। হ্যাঁ, অ্যাকচুয়ালি গার্জিয়ানদের নিয়ে আমি আসিনি, গার্জিয়ানরাই আমাকে ডেকে এখানে আনছে। ঠিক আছে, এবার আমরা অ্যাপ্লিকেশন বারংবার করেছি, বিভিন্ন দপ্তরে করেছি, কোনো কাজ হয়নি। কালকে গার্জিয়ানরা খেপে গিয়ে এই উদ্যোগ নিয়েছে যে আজকে আমরা এই আন্দোলনে সামিল হব। এবার ভবিষ্যতে যদি এটা ভবিষ্যৎ কি ইমিডিয়েট যদি এটার প্রতিকার না করে তাহলে আমরা বৃহত্তর আন্দোলনে নামবো। অবশ্য স্কুলের প্রধান শিক্ষকও সমস্যার বাস্তবতা স্বীকার করে বলেন, দেখলাম এই যে জলের অবস্থা, মাঠের মধ্যে জল, বাচ্চারা যেভাবে আসছে, আপনারা কি একইভাবে স্কুল ঢুকছেন? আমাদের আর সাবস্টিটিউট কোনো পথ নেই, এই একটাই মাত্র পথ যেটার মধ্যে জল, কাদা কিছুগুলো থাকে। এবং আমরা এই জিনিসগুলো এটা তো আজকের সমস্যা না, বহু বছরের সমস্যা।
এগুলো ফেস করতে করতে মানে আসছি আর কি। স্কুলে আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি, ওনারা ব্যবস্থা গ্রহণ করছেন। এবার যত তাড়াতাড়ি হয় তত তাড়াতাড়ি সবার পক্ষেই মঙ্গল। বিগত কদিন থেকে এই রকম সমস্যা হচ্ছে? এই ভয়াবহ পরিস্থিতিটা কিন্তু 3-4 দিন ধরে, কিন্তু সামগ্রিকভাবে মানে যখনই বর্ষা হয় তখনই কিন্তু বিদ্যালয়ের পরিস্থিতি এরকম থাকে, কারণ যেহেতু স্কুল থেকে জলটা মানে তেমন ভাবে বের হয় না, এই হচ্ছে অসুবিধা। আর আমাদের আরো বেশি অসুবিধা হচ্ছে আমাদের স্কুলে কিন্তু দিদিমণিরা রয়েছে যাদের আরো বেশি সমস্যা হয় বিদ্যালয়ে প্রবেশ করতে। বাচ্চাদের যেমন সাংঘাতিক অসুবিধা, বাচ্চাদের প্যান্ট ভিজে যাচ্ছে, জামা ভিজে যাচ্ছে। আমাদের স্কুলে যেমন এক্সট্রা কিন্তু জামা প্যান্টও নেই যে আমরা বাচ্চাদেরকে দিয়ে সহযোগিতা করবো। তখন কি হচ্ছে, এইরকম পরিস্থিতিতে বাচ্চারা কি স্কুল দাম বেশি করছে, স্কুল আসতে চাচ্ছে না? হ্যাঁ স্কুলে বর্তমান যে পরিস্থিতি, এরকম পরিবেশ পরিস্থিতি তুলে পরে বাচ্চারা স্কুলে কম আসে। এই যে জায়গায় জায়গায় যেমন কেঁচো পড়ে আছে, এরকম এগুলো কি বলবেন? এই যে পরিবেশটা, এটা একদম দেখেন, আমরা আমাদের স্কুল থেকে যেটা করণীয় সেটা হচ্ছে আমরা ফিনাইল নিয়ে আসি এবং স্কুল থেকে যখন আমরা বাড়ি যাই তখন আমাদের যে গেট এবং স্কুলের যে দরজাগুলো সেগুলোর মধ্যে আমরা ফিনাইল ছিটিয়ে দিয়ে যাই, এবং আমাদের যে রান্নাঘরের দরজার মধ্যে আমরা ওখানে ফিনাইল ছিটিয়ে দিয়ে যাই, যাতে সাপ পোকামাকড় বা কেঁচোরা অন্তত ঘর অব্দি প্রবেশ করতে না পারে। গার্জিয়ানরা বলছে আগামী দিনে এই সমস্যা না বুঝলে তারা কিন্তু স্কুল তারা বন্ধ করবে। দেখুন, এই বিষয়টা নিয়ে আমি আর কি বলবো। সব মানে এখন গার্জিয়ানরা আমাদের ভিসিরও সদস্য, ওরা ওনাদের সমস্যাগুলো নিয়ে কালকেও আমাকে বলেছেন। আমি কালকেও আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। আজকে ওনারা দলগতভাবে এসছেন, ওনারা বলেছেন, ওনার অভিযোগ আমি শুনেছি। ওনাকে আমরা বলেছি আপনি মৌখিকভাবে আমাকে জানিয়েছেন, আমি মৌখিকভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো। আপনারা যদি লিখিত দেন সেটা আমি আবার ফরওয়ার্ড করব। অভিভাবক এবং স্থানীয়দের দাবি, দ্রুত নিকাশি নালা নির্মাণ করে জল নিষ্কাশনের ব্যবস্থা না হলে পরিস্থিতি আরো খারাপ হবে। জলপাইগুড়িতে সংযুক্ত কিষাণ মোর্চার ডেপুটেশন কর্মসূচি পালন, একাধিক দাবিতে জেলা শাসকের দপ্তরে স্মারকলিপি পেশ করা হলো। জলপাইগুড়িতে একাধিক দাবিকে সামনে রেখে মঙ্গলবার জেলা শাসকের দপ্তরে ডেপুটেশন কর্মসূচি পালন করল সংযুক্ত কিষাণ মোর্চার জলপাইগুড়ি জেলা কমিটি। মূলত 5 দফা দাবির ভিত্তিতেই এই দিনের কর্মসূচি বলে জানা গিয়েছে। ডেপুটেশনে জানানো হয়, জেলার বহু আলু চাষি কৃষি বিপণন দপ্তরের তত্ত্বাবধানে হিমঘরে আলু সংরক্ষণের সুযোগ পেলেও বর্তমানে বাজারে আলুর দর অনেকটাই কমে যাওয়ায় বড় আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছেন। এক একটি ট্রাক আলুতে কৃষকদের ক্ষতির পরিমাণ দাঁড়াচ্ছে প্রায় 50 থেকে 60 হাজার টাকা। এই পরিস্থিতিতে সংযুক্ত কিষাণ মোর্চার দাবি, হিমঘরে সংরক্ষিত আলুগুলি 13 টাকা প্রতি কেজি দরে সরকারকে কিনতে হবে এবং তা মিড ডে মিল প্রকল্পে বন্টনের ব্যবস্থা করতে হবে। একই সঙ্গে প্রকৃত কৃষকদের কাছ থেকে সরকারিভাবে আলু কিনে বাজারে সরবরাহ নিশ্চিত করার দাবিও জানানো হয়। এছাড়াও জলপাইগুড়ি জেলার বিভিন্ন হিমঘরে পর্যাপ্ত পরিমাণে আলু মজুদ আছে, যা বাইরের রাজ্য এবং দেশে রপ্তানির অনুমতি দেওয়ার দাবি তোলা হয়েছে। অন্যদিকে চলতি আমন মরশুমে পর্যাপ্ত বৃষ্টি না হওয়ায় জেলায় বহু চাষি ক্ষতিগ্রস্ত। বিশেষত উঁচু এবং ডাঙা জমিতে প্রায় 25% জমিতে আমন চারা রোপণ সম্ভব হয়নি। এ বিষয়ে দ্রুতই সরকারি হস্তক্ষেপ, উপযুক্ত ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়। ডেপুটেশন কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংযুক্ত কিষাণ মোর্চার আহ্বায়ক আশিস সরকার, কৃষক নেতা গোবিন্দ রায়, জিতেন দাস প্রমুখ। আজকে ডিএম অফিসে আমরা এসেছি। আমাদের সংযুক্ত কিষাণ মোর্চাভুক্ত যে কৃষক সংগঠনগুলি আছে তাদের নেতৃত্বরা বুঝতে পেরেছেন যে জলপাইগুড়ি জেলায়, আমাদের জেলায় যে আলু চাষিদের প্রচণ্ড একটা দুর্ভোগের মধ্যে পড়তে হয়েছে। তাদের হিমঘর থেকে আলু তাদের বের হচ্ছে না। কারণটা হচ্ছে ফরিয়ারা যে আলু কেনার কথা সে আলু তারা কিনছে না, এবং ফরিয়া এবং হিমঘরের মালিক তারা যুক্ত হয়ে একত্রিত হয়ে মালটা স্টক হয়ে থাকছে, যাতে করে কৃষকরা দাম না পায় সেই চেষ্টাটা করছে। তারা অজুহাত দেখাচ্ছে যে বাইরে মালটা যাচ্ছে না, অর্থাৎ বাংলাদেশে যাচ্ছে না এবং অন্যান্য স্টেটে যে ওই আলুটা যায় সে আলুটা যাচ্ছে না। এটা আমরা, অথচ মার্কেটে হচ্ছে দেখবেন আপনারা খুচরা ইয়েতে আলু কিনতে গেলে দেখবেন তার দাম হচ্ছে অনেকটাই বেশি, কিন্তু এই ক্ষেত্রে একটা কৃত্রিমভাবে একটা এই সৃষ্টি করে যাচ্ছে যাতে করে কৃষকরা তার দামটা না পায়। এই অবস্থা তো চলতে পারে না, দীর্ঘদিন চলতে পারে না। তাই আমরা অবরোধ হচ্ছে, আপনারা জানেন ধূপগুড়িতে অবরোধ হয়েছে, আরও বিভিন্ন জায়গায় অবরোধ, বর্তমানে অবরোধ হয়েছে। আমাদের 11 তারিখে অবরোধ, একটা বড় অবরোধ হবে আমাদের এখানে। কৃষকরা আজকে একবারে অসহায় অবস্থায় আছে যে এই যে দাম পাচ্ছে না। একটা গাড়িতে প্রায় 70 থেকে এখানে 50 থেকে 60 হাজার আপনার প্রতি ট্রাকে হচ্ছে ক্ষতির শিকার হচ্ছে তারা।
আমরা আগেও দাবি করেছিলাম, এখনও দাবি করছি আমরা খুব বেশি না 13 টাকা কিলো আলু যদি কৃষকরা পায় তাহলে কৃষকরা মোটামুটি একটা স্থানে তারা থাকতে পারবে। সেই জন্য আমরা বারবার দাবি করছি, এখনও দাবি করছি আমরা 13 টাকা কেজি দরে সরকারকে সমস্ত আলু কিনতে হবে, কিনে নিয়ে মার্কেটে তাদেরকেই সাপ্লাই দিতে হবে এবং মিড ডে মিল অন্য জায়গায় যে আলুটা হয় সেই আলুটা সরকারকে দিতে হবে 13 টাকা কিলো কিনে। আপনারা এসেছেন 5 দফা। ধীমান রায় রিপোর্ট। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। জমিতে কাজে যাওয়ার পথে পা পিছলে পুকুরে পড়ে মৃত্যু হলো এক মহিলার। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে ডুয়ার্সের মাটিয়ালি ব্লকের বিধাননগর গ্রাম পঞ্চায়েতের শালবাড়ি হরি মন্দির পাড়া এলাকায়। মৃত মহিলার নাম দীপিকা রায়, বয়স 40 বছর। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। স্থানীয় সূত্রে খবর, মঙ্গলবার দীপিকা রায় নামে ওই মহিলা বাড়ির পাশের জমিতে কাজ করে হেঁটে যাচ্ছিলেন। সেই সময় কোনোভাবে পা পিছলে পুকুরে পড়ে যান। তার সঙ্গে থাকা একজন তাকে উদ্ধার করার চেষ্টা করলেও ব্যর্থ হন। জলে ডুবে যান দীপিকা। এরপর স্থানীয়রা মহিলাকে উদ্ধার করে মাল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যায়। সেখানেই মহিলার মৃত্যু হয়। মহিলার দেহ এদিনই ময়না তদন্তের জন্য জলপাইগুড়ি সদর হাসপাতালে পাঠানোর ব্যবস্থা হয়েছে। এদিকে ঘটনাকে কেন্দ্র করে ওই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, অবৈধভাবে ওই পুকুর খনন করা হয়েছে। পুকুরের চারপাশে বাঁধ নেই, যে কারণে ভরা বর্ষায় জলের কারণে পুকুর এবং কৃষিজমি কোনো ফারাক বোঝার উপায় নেই। এই ঘটনা সেই জন্যই ঘটেছে। তো আজকে সকালবেলা কাজে গেছে, তো ওই যে রেজা হল, তো কাজে গেছে পাশে, তো এখানে একটা আনলিগাল ভাবে পুকুর খুঁড়া হয়েছিল। তো সেই পুকুরে আমরা গিয়ে দেখলাম, তো সেখানে নিরাপত্তার কোনো কিন্তু ব্যবস্থা ছিল না। একদম জমির লেভেল ছিল, পুরো জমিটাতে জল লাগানো ছিল, বোঝা যাচ্ছে না যে এটা পুকুর। তো সেখানে ওরা কাজ করতে যাওয়ার পর সেখানে সেই পুকুরে পড়ে যায়। পড়ে যাওয়ার পর তো লোক ছিল, পাবলিক ছিল এখানে, তারা চেষ্টা করছে, করার পরে তারা হসপিটালে নিয়ে গেছে। যাওয়ার পরে হসপিটালের পথেই মারা গেছে। আচ্ছা, এই পুকুরটি কে নির্মাণ করেছিল? এটা নির্মাণ করেছে রেজাউল। ওর বাবার নাম হচ্ছে বাবার নাম। আচ্ছা, তো ওই ভদ্র মহিলা সকালবেলা ওখানে কি করতে গিয়েছিলেন? ওইখানে কাজে গেছিল, কাজ করতে, ধান রোপণ করতে গেছিল। ওদেরই গেছিল। ধীমান রায় রিপোর্ট। জলপাইগুড়িতে প্রদেশ যুব কংগ্রেসের সাংগঠনিক বৈঠক, কর্মসংস্থান নিয়ে সরব শাহিনা জাভেদ। এবারে কর্মসংস্থান সংকট এবং মূল্য বৃদ্ধি নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন প্রদেশ যুব কংগ্রেসের নেতৃত্ব কমিটির সদস্য শাহিনা জাভেদ। সোমবার সন্ধ্যায় জেলা কংগ্রেস কার্যালয়ে রাজীব ভবনে সংগঠনের জেলা নেতৃত্ব এবং সদস্যদের সঙ্গে বৈঠকে মিলিত হন তিনি। বৈঠক শেষে শাহিনা স্পষ্ট ভাষায় কি বললেন শুনুন। পাশাপাশি তিনি আরও অভিযোগ করে বলেন, বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাঙালিদের ওপরে অব্যাহত অত্যাচারের ঘটনা ক্রমশই বাড়ছে। এর তীব্র নিন্দা জানান তিনি। আমরা চাকরি চাই বলে একটা আন্দোলন লঞ্চ করেছি কলকাতায়, সেটা নিয়ে বিভিন্ন জেলায় ঘুরে বেড়াচ্ছি, যেখানে যুবদের সংগঠিত করার চেষ্টা করছি। আর যে মেন যে মুদ্রা পুরো রাজ্যে, যে যুবদের কাছে চাকরি নেই, পশ্চিমবঙ্গের কর্মসংস্থান নেই। আজকে পশ্চিমবঙ্গের পুরো ভারতবর্ষে রাজ্য, ধর্ম, জাতি, সম্প্রদায়ের নামে শুধু রাজনীতি হচ্ছে, শুধু কথা হচ্ছে, কিন্তু আলটিমেট যে চাকরি মেন মুদ্রা, এত যে রোজ জিনিসপত্রের দাম বাড়ছে, এগুলো নিয়ে কেউ আলোচনা করছে না। একটা সাধারণ মানুষের কি লাগবে, ওদের রোজগার লাগবে বা জিনিসপত্রের দাম কম থাকলে তাদের সংসার চলবে, সেগুলো নিয়ে কেউ কাজ করছে না। এছাড়া আমাদের অনেক যুবক যুবতীরা যারা এই রাজ্য থেকে অন্য রাজ্যে কাজের কর্মসংস্থানের জন্য যাচ্ছেন, কেন? কারণ পশ্চিমবঙ্গে আজকে কাজ নেই, তার জন্য তাদেরকে অন্য রাজ্য গিয়ে কাজ করতে হচ্ছে। আর এখন বিজেপি শাসিত রাজ্যগুলোতে বাঙালিদের উপর যেরকম হেনস্থা করা হচ্ছে, অত্যাচার করা হচ্ছে, তারও আমরা
তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আর আমরা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছেও এই মানে দাবি রাখছি যাতে আমাদের পশ্চিমবঙ্গে কর্মসংস্থান গড়ে উঠুক, যাতে আমাদের বাংলার ছেলে মেয়েগুলোকে অন্য রাজ্যে গিয়ে চাকরি খুঁজতে না হয়, তাদের হেনস্থা হতে না হয়। তো আমাদের সেম লড়াই বিজেপি আর তৃণমূল দুজনের কাছেই। সব্যসাচী মজুমদারের রিপোর্ট। কোচবিহার একসময় আলাদা রাজ্য ছিল। এই জমি রাজবংশী সম্প্রদায়ের, কিন্তু বর্তমানে রাজবংশী সম্প্রদায়কে কোনোই গুরুত্ব দিতে চাইছে না কোনো দল, রাজ্যে বা কেন্দ্রে। সকল জায়গাতেই রাজবংশী সম্প্রদায়ের মানুষকে অবহেলার চোখে দেখা হচ্ছে, যে কারণে আসন্ন বিধানসভা নির্বাচনে যে দল কোচ নস্য শেখ সোসাইটির দাবি পূরণ করবে তাদের পাশেই থাকবে সংগঠন। এনআরসি সঠিকভাবে হলে তারা সমর্থন করবেন, এই রকম দাবি করলেন কোচ নস্য শেখ সোসাইটির সদস্যরা। মঙ্গলবার রাজগঞ্জ প্রেস ক্লাবে সোসাইটির পক্ষ থেকে এক সাংবাদিক বৈঠক হয়। সেই বৈঠকে বিভিন্ন দাবি রাখা হয়েছে। সংগঠনের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়, রাজ্য বা কেন্দ্র যেই দল দাবি পূরণ করবে তাদের পূর্ণ সমর্থন জানানো হবে আসন্ন বিধানসভা নির্বাচনে। এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন মোহাম্মদ হাসিবুল, বাবুল কাদের জালনি, মফিজুল হোসেন সহ আরো অনেকে। এই সাংবাদিক সম্মেলনটা মূলত বিষয় হচ্ছে বর্তমান উত্তরবঙ্গ অর্থাৎ কোচবিহার রাজ্য হিসেবে আমরা পরিচিত ছিল। ডেকার মানসিকগুলো কিন্তু সবাই আমরা কোচ জনগোষ্ঠীর অন্তর্ভুক্ত। ধর্মীয় কারণে আমরা কেউ মুসলিম, কেউ খ্রিস্টান, কেউ বৌদ্ধ, কেউ সনাতন, সবাই কিন্তু আমরা ধর্মীয় কারণে একটা আলাদা, কিন্তু ভাষাগত জাতিগত দিক দিয়ে কিন্তু আমরা এক। তো জাতিগত দিক দিয়ে কোচ নস্য শেখ হিসেবে পরিচিত, কাহ সনাতন রাজবংশী হিসেবে পরিচিত। এইরকমভাবে বিভিন্ন তেলি মালি থেকে শুরু করি বিভিন্ন যারা খ্রিস্টান থেকে খ্রিস্টান, বৌদ্ধ, অনেকে বিভিন্ন ধর্ম অবলম্বন করছে, কিন্তু জনগোষ্ঠীর দিক থেকে কিন্তু আমরা জাতিগত দিক থেকে এক। তো সেই জায়গা থেকে বই যেটা জানিবার চাও যে আমরা আগামী দিনে এই সমস্ত কুচবিহারবাসী হিসাবে আমরা সবাই মিলে একটা প্ল্যাটফর্মে দাঁড় করিয়া আমরা কিন্তু অবহেলিত পথ থেকে উদ্ধার হবার একটা বৃহত্তর পরিকল্পনা আমরা কিন্তু অর্থাৎ সরকারের কাছে আমরা দাবি দেওয়াগুলো পেশ করেছি। যেটা মূলত দাবি হচ্ছে এসটিকরণ, অষ্টম তপশিলীর অন্তর্ভুক্তিকরণ, এবং আমরা আরও যেগুলো সংগঠন আছে বিভিন্ন আরও অন্য বড় কিছু সংগঠন আছে, সেই সংগঠনগুলোর দাবিগুলো আমরা কিন্তু সহমত পোষণ করি এবং সেটা একমত। কারণ যেহেতু আমরা কুচবিহার রাজ্যবাসী হিসেবে আমরা বঞ্চিত, রাজনৈতিক কারণে বঞ্চিত, সামাজিক কারণে বঞ্চিত এবং বিভিন্ন প্রশাসনিক পদ থেকে বঞ্চিত, এরকম বিভিন্ন অবহেলিত হিসেবে সমাজে একটা নিচু স্তরের জায়গায় তাদের ব্যাকওয়ার্ড ক্লাসে পরিণত হয়েছি। তাই কোচ নস্য শেখ জনগোষ্ঠী হিসেবে আমরা একটা বার্তা দিবার চাই, আগামী দিনে আমরা একটা রাজবংশী অর্থাৎ কোনো রাজবংশীর যদি কোনো অপমানজনক কোনো ব্যাপার হয়ে থাকে সেটাও আমরা প্রতিবাদ করব, এবং কোচ নস্য শেখের জন্য কোনো কিছু হয় সেটা রাজবংশী প্রতিবাদ করবে। সেই প্ল্যাটফর্মটা কিন্তু আমরা একটা জায়গায় অন্ততপক্ষে দাঁড় করিবার পাইছি। তো সেই জায়গা থেকে আমরা আগামী দিনে এই অর্থাৎ সামনে বিধানসভা আসছে, আমরা পরিষ্কার বার্তা দিবার চাই, আমার জন্য যদি কোনো সরকার ভাবে তাহলে তার জন্য আমরা ভাবিব, আর যদি আমার জন্য কোনো সরকার না ভাবে তাহলে সেটা আমরা চিন্তা ভাবনা করিব। এই এনআরসি নিয়ে একটা অবস্থিত কেন্দ্রীয়ভাবে কি আপনি মনে করেন এনআরসি হওয়া উচিত? এনআরসির বিষয়টা দেখো, এনআরসির বিষয়টা এটা সেন্ট্রাল গভর্নমেন্টের ব্যাপার, এবং সেটা যদি গোটা ভারতবর্ষে লাগু করে, জারি করে, তাহলে এটাকে না আমার তো কিছু করার নাই। অলরেডি আসামে এনআরসি হয়ে গেছে, তো সেক্ষেত্রে এখন পশ্চিমবঙ্গে জারি হওয়ার পরে আমরা তো প্রতিরোধ করি পাবো না এখানে। সেক্ষেত্রে যদি গোটা ভারতবর্ষে লাগু হয় তাহলে সেক্ষেত্রে এনআরসি সেটা আমরা যদি সঠিকভাবে হয় তাহলে আমার কোনো অসুবিধা নাই।
কিন্তু যদি এখানে কমিউনিটি বেসিস বা এখানে যেটা দেখা যাচ্ছে, অর্থাৎ কিছু নেতার মুখে যেটা আমরা শুনি পাইছি যে নাম ধরিয়া নাম জারি করিয়া একটা কমিউনিটিকে উদ্দেশ্য করিয়া যেটা বহিরাগত জাতি হিসেবে ভাবেছে, যেটা বাংলাদেশি তকমাত আছে যে কাউ কাছে 1 কোটি 25 লক্ষ, কাউ কাছে কোনো সময় কাছে 80 কোটি, কোনো সময় কাছে 50 কোটি, মানে 50 লক্ষ, কোনো সময় 1 কোটি, এরকম বিভিন্ন রকম তকমা কিন্তু দেশে যেটা হচ্ছে বাংলাদেশ থেকে আসিয়া এটাকে না আসিয়া বসবাস করেছে। তো যাই হোক, এটা বিশেষত মুসলিম যারা জনগোষ্ঠী কুচবিহারবাসী ছিল তারা কিন্তু এটাকার আদিপুরুষ এবং এটাকার তার 14 গোষ্ঠীর পর্যন্ত ডকুমেন্টস দেখার ক্ষমতা আছে। তাতে আমার যাই এসে না যদি এনআরসি হয় তাহলে আমার ডকুমেন্টস আমরা সেরকমভাবে দেখে দেওয়ার ক্ষমতা আমার আছে। বাবুল কাদের, রাজগঞ্জ থেকে সুস্মিতা চন্দ্রের রিপোর্ট, এভি নিউজ। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। কোচবিহারে শুভেন্দুর গাড়ি ভাঙচুর ঘিরে উত্তেজনা, কাঠগড়ায় শাসক দল। সেবক রংপুর রেল প্রকল্পে ভূমিধস, ভেঙে পড়েছে রবিছড়ায় 7 নম্বর টানেলের দেয়াল, এলাকায় চাঞ্চল্য। এক হাঁটু জল পেরিয়ে স্কুল যাত্রা, সমস্যার সমাধান না হলে স্কুলের তালা ঝুলিয়ে দেওয়ার হুঁশিয়ারি অভিভাবকদের। এখনকার মতন এভি নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে, দেখতে থাকুন আমার ভিশন। নমস্কার।